হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা 2020 সালে কোরিয়াতে মুক্তি পাওয়া একটা রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি। কোরিয়ান রোমান্টিক সিনেমা মানে তো বোঝেনি, ওদের একটা আনকমন ইউনিক কাহিনী থাকবে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা সুজিন নামের এক মেয়েকে দেখি যে সাইকেল নিয়ে বাসায় ফিরছে, আর ঘরে আসতেই তার বাড়ির যে কাজের মহিলা ছিল সে বলে, দেখো তোমার মা ঘরের কি অবস্থা করে রেখেছে, সবকিছু আবল তাবল করে ফেলেছে। আর তখন তারা দুজনে ভেতরে গিয়ে সুজেনের মাকে সামলানোর চেষ্টা করে। আসলে সুজেনের মা একটু মানসিকভাবে অসুস্থ ছিল, মানে বলতে পারেন একটু পাগলাটে স্বভাবের প্রবলেম ছিল আর কি। তো এরপর আমরা দেখি সুজিন সন্ধ্যায় গ্র্যানারি নামে একটা ক্যাফেতে যায়, আর সেখানেই সে কাজ করত, আর তার সাথে আরো দুজন ছেলে কাজ করত। তো সুজেনের যখন আসার কথা ছিল তার চেয়ে একটু দেরিতে আসায় ক্যাফের ওনার সেজাং তার উপর অনেক রেগে যায়, আর সুজেন এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তাই তার পক্ষ নিয়ে নায়িকার এক বন্ধু মালিককে বলে ওর মা অনেক অসুস্থ, তাই ওর আসতে তো দেরি হয়েছে। তখন মালিক বলে, তুমি কি একাই সেই লোক যার কিনা ঘর আর বাইরের কাজ একাই করতে হয়? তোমার মতো দুনিয়ার আরো অনেক মানুষ রয়েছে যাদের এরকম দুই সাইড ম্যানেজ করতে হয়, তো কোনো যুক্তি না দিয়ে যাও তোমার কাজ করো। তো তারপর আমরা দেখি রেস্টুরেন্টের মালিক আর তার গার্লফ্রেন্ড অ্যানা একসাথে সেখান থেকে চলে যায়, আর নায়িকাকে শাস্তি হিসেবে ক্যাফের সব পরিষ্কারের কাজ করতে বলে। কিন্তু মালিক চলে যেতেই নায়িকার যে বন্ধুরা ছিল তারা নায়িকাকে সাহায্য করে, কিন্তু তাদেরও সময় শেষ হয়ে যায়। কিন্তু নায়িকাকে আর অনেকক্ষণ থাকতে হবে, কারণ কালকের জন্য একটা কেকের অর্ডার রয়েছে যেটা রেডি করতে হবে, আর কালকে সকালে এসে ও সেটা রেডি করে সারতে পারবে না, এই জন্য আজকেই তৈরি করতে হবে। তো ওই সময় নায়িকা যখন কাজ করছিল তখন বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তাদের ক্যাফের ভেতরে একটা বয়স্ক মহিলা আসে, আর নায়িকা তাকে কিছু খাবার দিয়ে নিজের কাজ করছিল। তো এরপর যখন নায়িকা মহিলার কাছে ফেরত আসে তখন দেখে মহিলাটি চলে গিয়েছে, আর ওই টেবিলে মহিলাটি একটি বই রেখে গিয়েছে, আর বইটির নাম ছিল আর ইউ ইন লাভ, মানে তুমি কি প্রেমে পড়ছাও। তো বইয়ের পৃষ্ঠা খুলতেই লেখা ছিল, যদি তোমার ভালোবাসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে তুমি তার সব জবাব এখান থেকে পেতে পারো। এটা দেখে নায়িকা বলে, আমার জীবনে কি কখনো ভালোবাসা আসবে না? যাই হোক, এটা আমার মতো গরু ছাগলের একটা প্রশ্ন। তো পরের পৃষ্ঠা খুলতে নায়িকা দেখে খুব দ্রুত অনেকগুলো ছেলে তোমাকে প্রপোজ করবে। আর এছাড়াও নায়িকা দেখে এই বইটির প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম ছোট ছোট অনেক বাণী লেখা রয়েছে। তবে সুজিন এই বইটাকে অতখানি সিরিয়াসলি নেয় না, সেভাবে নর্মাল হয়তো একটা বই হবে। তো এরপর যখন মালিক আসে তখন নায়িকাকে এত রাতে এখানে দেখে রেগে যায়, কারণ এত সময় ধরে কাজ করলে তার বিদ্যুৎ বিল বেশি আসবে। তবে তারপর রাত বেশি হয়ে গিয়েছে বলে মালিক নিজে গিয়ে নায়িকাকে বাড়ি দিয়ে আসে, কেননা একটা মেয়ে মানুষ এত রাতে তার একা যাওয়া ঠিক হবে না, আর যদি তার কোনো ক্ষতি হয় তাহলে তার দায় বা ক্ষতিপূরণ তো মালিককেই দিতে হবে। তবে মালিক নায়িকাকে নামিয়ে দিলেও বাড়িটা পর্যন্ত বলে না, সরাসরি গাড়ি নিয়ে চলে যায়। তো বুঝতেই পারছেন কোন ধরনের মালিক এটা। যাই হোক, নায়িকার কাছে এই বিষয়গুলো একটুও ভালো লাগে না। আর তখনই নায়িকাদের এলাকার একটা প্রতিবেশী এসে নায়িকার কাছে নায়িকার নাম্বার চায় এবং তার কার্ডটি দিয়ে যায়, মানে নায়িকাকে প্রপোজ করে। আর তারপরেই নায়িকার ঘরের ওই কাজের লোক আসে এবং নায়িকাকে বলে, তোমার মা অনেক অসুস্থ আর আমাকে আজকাল অনেক বেশি জ্বালায়, তাকে কন্ট্রোলই করতে পারি না, তো আমি এখানে আর কাজ করতে পারবো না। কিন্তু নায়িকা তাকে অনেক ভালো মতো রিকোয়েস্ট করে এবং বলে, আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে আমার একার পক্ষে ঘরের কাজ, মাকে সামলানো এবং চাকরি করা সম্ভব হবে না। তো এই কাজের লোকটি নায়িকার অমায়িক ব্যবহারে আর না করতে পারে না এবং সে থাকার জন্য রাজি হয়ে যায়। তো পরের দিন নায়িকা যখন কাজে আসছিল তখন ট্রাফিক সিগন্যালে আরো একটি ছেলে নায়িকাকে প্রপোজ করে, আর এটা নায়িকার কাছে খুব অদ্ভুত লাগে, কেননা আজ পর্যন্ত কেউ তাকে প্রপোজ করেনি। যাই হোক, নায়িকা সেটা ইগনোর করে দ্রুত ক্যাফেতে চলে আসে, আর সেখানে অ্যানা নায়িকাকে দেখে বলে, তুমি সবসময় কেন ফুল প্যান্ট পরে থাকো? তুমি তো একটু ওয়েস্টার্ন ড্রেসও ট্রাই করতে পারো, আর এতে মানুষ তোমার প্রতি আকর্ষিত হবে। তো নায়িকা এর প্রত্যুত্তরে বলে, আমার সিম্পল থাকতেই ভালো লাগে। তো তখন একটা কাস্টমার আসে দোকানে এবং সে এসে নায়িকাকে প্রপোজ করে এবং নিজের কার্ড দিয়ে যায়। তো নায়িকার সাথে যে ছেলে বন্ধুরা ছিল তারা খুবই অবাক হয়ে যায় এবং বলে, অ্যানার মতো এত সুন্দর একটা মেয়ে থাকা সত্ত্বেও কিভাবে তোমাকে এসে সে প্রপোজ করলো? তখন নায়িকা বলে, আজকাল অনেক ছেলেরাই আমাকে অফার করে, কিন্তু দুর্ভাগ্যবশত নায়িকার বন্ধুরা তার কথার পাত্তা দেয় না। তারা মনে করে ওর মতো এত সিম্পল মেয়েকে কেন মানুষ পছন্দ করবে। তো এদিকে রেস্টুরেন্টের মালিক কিন্তু তাদের সব কথা শুনছিল। আর কাস্টমার চলে যাবার পর নায়িকা যখন একটা কেক জাতীয় কিছু বানায় আর এটা বসের কাছে নিয়ে যায়, আর বস বলে এটা ভালো হয়নি এবং হুদাই নায়িকার উপর রেগে যায় আর বলে, সবসময় আজে বাজে চিন্তা করো, আজে বাজে চিন্তা বাদ দিয়ে মন দিয়ে কাজ করো। তো নায়িকা তখন উদাস হয়ে যায় এবং ভাবতে থাকে, আজ আর কালকের ঘটনাগুলো বইয়ের কারণে হচ্ছে না তো, মানে ওই বইটা তো সত্যি সত্যি অলৌকিক বই নয়। তো এরপর সে বইয়ের কাছে আবার জিজ্ঞেস করে, আমাকে যে প্রপোজ করা হয়েছে সেগুলো কি রিয়েল ছিল? তো বইতে লেখা থাকে, হতেও পারে, তোমাকে ওয়েট করতে হবে, মানে এটা হয়তো বুঝিয়েছে হুট করে কোনো ডিসিশন নিও না। তো যাই হোক, এরপর নায়িকা আবারও সেই কেক বানিয়ে বসের কাছে নিয়ে যায়, আর বস তখন তার গার্লফ্রেন্ড অ্যানার সাথে ছিল। তো এটা দেখে নায়িকার খুব রাগ হয়, সে বলে, এটা ভালো হয়নি বলে বস মাত্র আমাকে বকা দিল, অথচ আমি তার কাছে কেকটা নিয়ে গেলাম, এদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই, মানেও ভাবছে বস ওর উপর ইচ্ছাকৃত ভাবে রাগ করেছে, কেক কোনো বিষয় না। তো যাই হোক, রাতের বেলায় ওই রেস্টুরেন্টের মালিক বা বস সুজিন এবং তার দুই বন্ধু মিলে একসাথে ডিনার করে এবং ড্রিঙ্ক করে, আর রাত অনেক হয়ে যায় বলে রেস্টুরেন্টের মালিক সুজিনকে বাড়ি ছাড়তে যায়, কেননা ড্রিঙ্কস করার পর সুজিন তার হুশে ছিল না। আর গাড়িতে থাকা অবস্থায় সুজিন একটা আজব ঘটনা ঘটিয়ে বসে। গাড়িতে রেস্টুরেন্টের মালিকের যে ছবি ছিল সেটা সে গলায় লাগিয়ে বলে, আমি এই লোকটাকে ভালোবাসি। তো এটা দেখে রেস্টুরেন্টের মালিক হয়রান হয়ে যায়। নায়িকাকে পৌঁছে দিয়ে রেস্টুরেন্টের মালিক চলে যায়, আর পরের দিন যখন নায়িকার ঘুম ভাঙে তখন রেস্টুরেন্টের মালিকের ছবিটা নিজের কাছে দেখে খুবই লজ্জিত হয় এবং গত রাত
ভবিষ্যতের কথা ভেবে সে আরো অনেক লজ্জা পেতে থাকে। তো যাই হোক, সুজিন কাজে যাবার সময় সুজিনের যে কাজের লোক ছিল তাকে একটা কেক খেতে দেয়, যেটা সুজিনের মা নিজে বানিয়েছিল, আর সেই কেকটি ছিল অসাধারণ। তো রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়ে সুজিনও সেই রকম একটা কেক বানায়, আর রেস্টুরেন্টের মালিকের সেই কেকটা খেয়ে অনেক মজা পায় এবং ভালো লেগে যায় আর সুস্বাদু হবার জন্য। আর রেস্টুরেন্টের মালিক এটাও বলে যে আমাদের আইটেম হিসেবে এই কেকটাও এখন থেকে থাকবে। তো কিছুক্ষণ পর রেস্টুরেন্টের মালিকের জন্য একটা পার্সেল আসে, আর সেটি সুজেন মানে নায়িকা তাকে দিতে গিয়ে রেস্টুরেন্টের মালিকের দরজার বাইরে গিয়ে দাঁড়ায়, আর সে দেখে রেস্টুরেন্টের মালিক এবং তার গার্লফ্রেন্ড অ্যানা কথা বলছে। আর অ্যানা সেখানে বলছে সে রেস্টুরেন্টের মালিককে রেখে 2 বছরের জন্য আমেরিকা চলে যাচ্ছে। আর এই কথা রেস্টুরেন্টের মালিককে অ্যানা কখনোই বলেনি। মানে এটা নিয়ে রেস্টুরেন্টের মালিক আর অ্যানার মধ্যে একটু রাগারাগি হচ্ছিল আর কি। তো যাই হোক, বরাবরের মতো আজকে রাতেও রেস্টুরেন্টের মালিক নায়িকাকে ঘরে পৌঁছে দিতে যায়। আর তখন রেস্টুরেন্টের মালিক গতকাল রাতের কথা জিজ্ঞেস করে নায়িকাকে, কিন্তু নায়িকা বুদ্ধি খাটিয়ে বলে আমার গতকালের কোনো কথাই মনে নেই। মানে আসলে নায়িকা বুদ্ধি করে কথা বলেছে যাতে গতকালের ঘটনা আবার রোমন্থন করে তাকে লজ্জিত হতে না হয়। তো রেস্টুরেন্টের মালিক যখন নায়িকাকে নিয়ে যাবে তখনই সেখানে অ্যানা আসে এবং গাড়িতে বসে পড়ে, কিন্তু রেস্টুরেন্টের মালিক অ্যানাকে সরে যেতে বলে যাতে নায়িকা বসতে পারে, এবং অ্যানা আমেরিকা যাবে এটা নিয়ে রেস্টুরেন্টের মালিক তাকে কিছু খোঁজে দেও কথা বলে এবং তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। আর তাদের ঝগড়া দেখে নায়িকা একাই হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তার হেঁটে যাওয়ার কারণ হচ্ছে নায়িকার সাইকেল অলরেডি রেস্টুরেন্টের মালিকের গাড়িতে তুলেছিল। তো যাই হোক, ঘরে গিয়ে নায়িকা ওই বইটি বের করে যেখানে লেখা ছিল ভালোবাসার একটা সুযোগ তোমার কাছে আসতে পারে, আর আসলে তুমি তাকে যেতে দিও না। তো কিছুক্ষণ পর রেস্টুরেন্টের মালিক মাঝরাত মাতাল হয়ে নায়িকার কাছে আসে, আর রেস্টুরেন্টের মালিক যে ভাড়া গাড়িতে এসেছিল সেই গাড়ির ড্রাইভার নায়িকার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। তো নেশাগ্রস্ত রেস্টুরেন্টের মালিক নায়িকাকে বলে গত 2 দিনে যারা তোমাকে প্রপোজ করেছে তারা সব মিথ্যাবাদী, আমার কথায় বিশ্বাস না হলে তুমি নিজেই দেখে নিও, আর তুমি কি আমার সাথে ঘুরতে পছন্দ করবে। মানে নায়িকাকে প্রপোজ করে আর। তো এই কথায় নায়িকা মনে করে উনি হয়তো টাইম পাস করার জন্য নায়িকাকে অফার করেছে, কারণ তার গার্লফ্রেন্ড আমেরিকা চলে যাচ্ছে বলে, এই জন্য নায়িকাকে সে প্রপোজ করছে। তো এটা ভেবে নায়িকা মুখের উপর না করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর বাইরে থেকে তখন রেস্টুরেন্টের মালিক চিৎকার করে বলে একবার চলোই না, এত লজ্জা পাচ্ছে কেন। তো পরের দিন নায়িকা ক্যাফেতে যাওয়ার সময় তার সাইকেলটি বাইরে দেখতে পায়, আর সেই সাইকেলটি দিয়ে সে তার ক্যাফেতে আসতে লাগে। আর যাওয়ার সময় আবারও সে ট্রাফিক সিগন্যালে ওই লোকটির সাথে দেখা হয়, কিন্তু এবার ওই লোকটির সাথে তার গার্লফ্রেন্ড রয়েছে। কিন্তু এই লোকটি কিন্তু 2 দিন আগে নায়িকাকে অফার করেছিল। এছাড়াও সে দ্বিতীয় লোকটিকেও দেখতে পায় যে রেস্টুরেন্টে অফার করেছিল এবং তার সাথেও গার্লফ্রেন্ড রয়েছে। তো এর মানে হচ্ছে এরা কেউ সিরিয়াসলি নায়িকাকে প্রপোজ করেনি, এরা জাস্ট মজা নেওয়ার জন্য তাকে প্রপোজ করেছিল। তো নায়িকা তখন উদাসী হয়ে যায়। তো যাই হোক, এরপর যখন নায়িকা রাতে বাসায় আসছিল তখন রাস্তায় সেই প্রতিবেশী লোকটিকে দেখতে পায় যে তাকে প্রপোজ করেছিল। তো সে নায়িকাকে বিরক্ত করে, আর এবার তার সাথে একটা লোকও ছিল। আসলে সে একটা প্রোডাক্টের ব্যবসা করতো, আর সে চাচ্ছিল নায়িকা ওই প্রোডাক্টে তার কাছ থেকে কিনুক। তো নায়িকা এতে খুব বিরক্তি বোধ করে, আর তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে, আর সে নায়িকাকে গাড়িতে বসতে বলে। আর এরপর ওই দুজনকে নায়িকাকে বিরক্ত করার জন্য হাতাহাতি শুরু করে, কিন্তু তারা আবার ছিল 2 জন। তো তারা দুজনে মিলে উল্টো রেস্টুরেন্টের মালিককে মারতে থাকে, আর তখন নায়িকা পুলিশকে কল দিয়ে রেস্টুরেন্টের মালিককে বাঁচায়। তো এরপর নায়িকা রেস্টুরেন্টের মালিককে বলে আপনি আমার ঘর পর্যন্ত কেন এসেছেন, এখানে তো আপনার এখন আসার কথা ছিল না। তো তখন রেস্টুরেন্টের মালিক বলে তুমি গতকাল মাঝরাতে গাড়ি ভাড়া দিয়েছিলে, আর তাই এই টাকাটা দিতে এসেছি, এ নাও তোমার টাকা। তো তারপর নায়িকা নিরাশ হয়ে ঘরে ফিরে আসে। নায়িকা আসলে মনে করেছিল রেস্টুরেন্টের মালিক হয়তো তাকে পছন্দ করে এখানে এসেছে, কিন্তু সে জানতে পারলো ওই টাকাটা দিতে এসেছে। তো এর পরের দিন রেস্টুরেন্টের মালিক আবারও নায়িকা বাড়ির সামনে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে সবসময় শুধুমাত্র বিপদে পড়ে। আর আজকে প্রথমবারের মতো নায়িকা রেস্টুরেন্টের মালিককে হাসতে দেখে। তো এরপর ক্যাফেতে যখন নায়িকা কাজ করছিল তখন তার ধ্যান কিন্তু তার কাছে ছিল না, মানে সে শুধুমাত্র রেস্টুরেন্টের মালিককে নিয়ে ভাবছিল। আর এর ফলে তার রান্নাঘরে আগুন লেগে যায়, আর নায়িকাকে তখন বাঁচানোর জন্য রেস্টুরেন্টের মালিক নিজেই সেখানে যায়, কিন্তু এ কারণে অতিরিক্ত গ্যাসে সেই অজ্ঞান হয়ে যায়। আর তারপর রেস্টুরেন্টের মালিককে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার সময় অ্যানা রেস্টুরেন্টের মালিকের পাশে বসে, আর সেখানে শুধুমাত্র একজনের সিটই ছিল। তাই সুজিন গিয়ে অ্যানাকে বলে আপনি সরে যান, যেহেতু আমার জন্য ওনার এই অবস্থা হয়েছে আমারই ওনার সাথে যাওয়া উচিত। তো হসপিটালে বসে নায়িকা অনেক কান্না করছিল এবং বলে আজ তার জন্য এইসব হয়েছে। তো খুব শীঘ্রই রেস্টুরেন্টের মালিক ঠিক হয়ে ফিরে আসে, আর সে নায়িকাকে এখানে দেখে অনেক খুশি হয়, এবং রেস্টুরেন্টের মালিক নায়িকাকে কান্না করতে দেখে বলে তুমি কি আমার জন্য কান্না করছো সত্যি? তখন নায়িকা বলে তা না হয়তো কি। এছাড়াও নায়িকা বলে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আর তখন রেস্টুরেন্টের মালিক সুজনকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেদিন রাতে নেশার ঘরে আমি যেটা বলেছিলাম ওটা সত্যি ছিল। কিন্তু তখনই সেখানে অ্যানা চলে আসে এবং রেস্টুরেন্টের মালিককে নিজের সাথে করে নিয়ে যায়, কিন্তু নায়িকার এটার কোনো হিসাবই বোঝে না এবং তার খুব বিরক্ত লাগে। যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে অ্যানার সাথে এখন কেন চলে যাচ্ছে? তো এরপর নায়িকা ক্যাফেতে গিয়ে ওর বন্ধু বান্ধবদের সাথে এই কথা শেয়ার করে, আর এই কথা শুনে ওর বন্ধু বান্ধবরা বলে সিরিয়াসলি তুমি কি এখনো বুঝতে পারোনি, বা তুমি কি এখনো জানো না? তো সিনেমার এই মুহূর্তে আমরা একটা চমৎকার তথ্য পাই যেটা সত্যি অবিশ্বাস্য, সেটা হচ্ছে রেস্টুরেন্টের মালিক আর অ্যানা এরা কিন্তু প্রেমিক প্রেমিকা নয়, এরা হচ্ছে যমজ ভাই বোন। আর অ্যানা হচ্ছে রেস্টুরেন্টের মালিকের চেয়ে 5 মিনিটের বড়, তার জন্য এরা বন্ধু বান্ধবের মতোই থাকে। আর নায়িকা শুরু থেকেই তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করতো। আর তখন নায়িকা বলে তাহলে বসের যেহেতু গার্লফ্রেন্ড ছিল না আর আজকে যে আমাকে প্রপোজ করেছে, তাহলে শুরু থেকেই আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছে, কেন আমাকে ভালোবাসা আগের প্রকাশ করলো না? তো
তখন ওই ছেলেরা বলে বস আসলে অনেক সেলফ রেসপেক্টিভ, মানে তার আত্মসম্মান বোধ অনেক বেশি। সে তোমাকে ভালোবাসতো কিন্তু অফার দেয়নি একটি কারণেই, যদি তুমি না করো তাহলে সে অনেক কষ্ট পাবে বা তার ওয়েট থাকবে না, এরকম একটা কিছু। তো নায়িকা এসব জানার পর বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসেই সে ওই বইটা আবারও খেলে, আর সেটা লেখা ছিল আরেকটু সময় নাও। তো এরপর রেস্টুরেন্টে গেলে বস যখন নায়িকাকে জিজ্ঞেস করে কি ভাবলে তুমি, নায়িকা তাকে কোনো উত্তরই দেয় না। মানে মেয়েদের যে জন্মগত অভ্যাস মজা নেওয়া, আর এগুলো দেখে এনা আর নায়িকার বন্ধুরা কিন্তু হাসতো। তো যাই হোক, বস শুধুমাত্র নায়িকাকেই দেখতে থাকে, আর বস ওই সময়ের জন্য অপেক্ষা করছিল কখন নায়িকা তার ভালোবাসা গ্রহণ করবে। আর নায়িকা কিন্তু মূলত ওয়েট করছিল তার বই কখন তাকে বসকে ভালোবাসতে বলবে, কারণ বইতে কিন্তু লেখা ছিল সময় আসবে, শুধু একটু অপেক্ষা করো। আর ওদিকে বসের বোন অ্যানা কিন্তু অধৈর্য হয়ে গিয়েছে এবং বলে তোমার জন্য আমার আমেরিকা যাওয়া বন্ধ হয়েছে এবং জাপান যাওয়ার অফারও না করে দিয়েছি, আর তুমি যদি চাও আমরা দুজনেই কিন্তু জাপান যেতে পারি। আর আমাদের জাপান কিন্তু অনেক সম্মানের সাথে অফার করা হয়েছিল। আর তখন অ্যানার মাথায় একটা বুদ্ধি আসে যাতে তার ভাইকে নিয়ে জাপান যাওয়া যায়। সে বলে আমরা কিন্তু সুজিনকে নিয়ে জাপান যেতে পারি, কারণ সুজিন যে খাবারটা তৈরি করেছে এই খাবারটা কিন্তু জাপানেও ফেমাস হতে পারে, আর সেটা যদি ফেমাস হয় তাহলে কিন্তু আমাদের সাথে সুজিনও যেতে পারবে। আর যেহেতু আমাদের কাজ 6 মাস পরে আমরা আবার ফিরে আসতে পারবো। তো এরপর রেস্টুরেন্টের বস নায়িকাকে এসব বলে এবং এটাও বলে তুমি যদি জাপান যাও তোমার কাজ হবে মাত্র 6 মাসের জন্য, এরপরে তুমি কোরিয়া আবার ফিরে আসতে পারবে। তো তুমি এ ব্যাপারে তোমার পরিবারের সাথে কথা বলতে পারো। তো ভেতরে ভেতরে নায়িকা অনেক এক্সাইটেড ছিল, কারণ তারা দুজনে একসাথে অনেক সময় পার করতে পারবে। আর দক্ষিণ কোরিয়ানরা কিন্তু জাপানকে অনেক বড় কিছু মনে করে, তো জাপান যাওয়া তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। কিন্তু নায়িকার যে বিষয়টি নায়িকাকে পিছু টান দিচ্ছিল সেটি হচ্ছে তার অসুস্থ মা। তো তার অসুস্থ মাকে রেখে 6 মাসের জন্য তার পক্ষে কোথাও যাওয়া পসিবল নয়। তো রাতের বেলা যখন বস নায়িকাকে গাড়িতে করে ড্রপ করতে আসে তখন তারা দুজনে কেউ কারোর সাথে কথা বলে না। তো পরের দিন নায়িকা আবার ওই বই দেখে, কিন্তু দেখে বইয়ের ভেতরে কোনো লেখাই নেই, যেটা দেখে নায়িকা খুবই ভয় পেয়ে যায় এবং সে এখন বুঝতে পারে না সে কি করবে। একদিকে এতখানি একটা সুযোগ, বসের ভালোবাসা, আরেকদিকে মা অসুস্থ, নায়িকা জাস্ট ভাবতে পারছে না সে কি করবে। তো যাই হোক, এর পরের দিন জাপানে একটা ফুড স্পেশালিস্ট আসে এবং নায়িকার তৈরি ওই কেকটি খায় এবং তারা খাবারটি এত পছন্দ করে যে নায়িকাকে তারা জাপান যাওয়ার জন্য সিলেক্ট করে নেয়, যাতে ওটা রেসিপিটি জাপানে কোনো রেস্টুরেন্টে ব্যবহার করা যায়। তো ওই লোকটি চলে যেতেই নায়িকা বসকে বলে আমি জাপান যেতে পারবো না, সরি। আর এটা বলে নায়িকা ক্যাফে থেকে চলে যায়। আসলে নায়িকা খুবই কনফিউজ ছিল সে কি করবে। সে সবগুলো ডিসিশন নিয়েছে হচ্ছে বইয়ের উপর ভিত্তি করে। তো যেহেতু তার বইটি নেই সেহেতু ওই বই ছাড়া সে আর কোনো ডিসিশন নিতেই পারছে না। তো নায়িকা তখন আবারও তার বইয়ের কথা মনে পড়ে, আর বইটি সে রেস্টুরেন্টে রেখে গিয়েছিল গতকাল। তো বইটি সেখানে গিয়ে না পেয়ে নায়িকা বসকে বলে ওখানে একটা বই ছিল, সেটা কোথায় গিয়েছে। বস বলে একটা বৃদ্ধা মহিলা এসে বইটি নিয়ে গিয়েছে। আর ওই বৃদ্ধা মহিলা এটা বলে গিয়েছে ওই বই আর নায়িকাকে সাহায্য করতে পারবে না, এখন যা ডিসিশন নেওয়ার নায়িকাকে নিজেই নিতে হবে। তো এখন নায়িকা টেনশনের মধ্যে আরো বড় একটা টেনশনে পড়ে যায়। আবার তার মধ্যে আরো বড় টেনশনে পড়ে যখন তার ঘর থেকে কাজের লোক কল দিয়ে বলে তোমার মা ঘর থেকে কোথাও পালিয়ে গিয়েছে। তো নায়িকা তখন ভয় পেয়ে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর রেস্টুরেন্টের বস নায়িকাকে কল করে বলে তোমার মা আমাদের রেস্টুরেন্টে বেড়াতে এসেছে। তো তখন নায়িকা ফিরে এসে তার মাকে দেখে অনেক শান্তি পায় আর তাকে নিয়ে বাড়ি ফিরতে যায়। আর তখনই বস বলে আমি তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসি আমার গাড়ি দিয়ে, কিন্তু নায়িকা তাকে সোজা নিষেধ করে দেয়। আর বাড়ি ফিরে নায়িকা তার মায়ের সেবা করার সময় কান্না করতে থাকে এবং সে নিজে নিজে খুব অনুতপ্ত হয় সে যদি সত্যি জাপান যেত তাহলে তার মায়ের কি হতো, মানে এটা ভেবে নিজেকে দোষী ভাবতে থাকে। আর সে আরো একটা বিষয় ভাবে সে আগে যেমন ছিল অনেক ভালো ছিল, আরো বসের সাথে এরকম একটা ব্যাপারে জড়িয়ে সে তার সাথে সরাসরি ভালোবাসাও জড়াতে পারছে না কিংবা আগের মতো কাজেও মনোযোগ দিতে পারছে না। তো যাই হোক, এর প্রভাব পরে পরের দিন যখন নায়িকা রেস্টুরেন্টে কাস্টমারদের সার্ভ করতে যায় তখন সে অন্যমনস্ক ছিল, আর এর ফলে কাস্টমার নায়িকার উপর রেগে যায়। কিন্তু তখনই রেস্টুরেন্টের বস এসে নায়িকার হয়ে কাস্টমারের কাছে মাথা নত করে বা ক্ষমা চায়, আর এতে নায়িকা আরো অনেক কষ্ট পায়। তো এরপরে বস নায়িকাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। নায়িকা বলে কিছুদিন ধরে আমি যেসব জিনিসের মুখোমুখি হচ্ছি তা আপনি বুঝতে পারবেন না। ঘরে আমার মা অসুস্থ, আমার ভুলের জন্য আমার মায়ের কিছু হয়ে যেতে পারে। যখন আমি এখানে আসি তখন আপনি থাকেন এখানে, আর আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি কিভাবে আপনাকে বোঝাবো আমি দুই দিকে ব্যালেন্স করতে পারছি না। আমার জীবন আপনি আসার আগেই ভালো ছিল, আমি কাজ করতাম, কাজ করে ঘরে চলে যেতাম। আর যেদিন থেকে আমার আর আপনার সম্পর্কের কথা সামনে এসেছে সেদিন থেকে আমি ঠিক নেই, আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই। এই কথা শুনে বসের চোখ পানিতে ভরে যায় এবং সে সেখান থেকে দূরে চলে যায়। আর এরপর বস সিদ্ধান্ত নেয় সে ক্যাফে ছেড়ে দেবে যাতে করে নায়িকা ভালো থাকে। আর অন্যদিকে নায়িকা অনেক কান্না করছিল, কারণ নায়িকাও বসকে চায়, কিন্তু সমস্যা হচ্ছে কি নায়িকা আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারছে না। মানে তার এখন দরকার হচ্ছে ওই বই, কারণ একা সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য নায়িকা হারিয়ে ফেলেছে। যাই হোক, ওদিকে বস রেস্টুরেন্টে বসে অ্যানার সাথে জাপান যাওয়ার কথা বলছিল, যে 6 মাসের জন্য সে জাপান চলে যাবে, মানে অ্যানারই যাওয়ার কথা ছিল, এখন অ্যানাকে রেখে ওই চলে যাবে। তো অন্যদিকে বস রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্টের একজন কর্মচারী নায়িকার বন্ধু চ্যানের সাথে কথা বলছিল এবং তাকে সে জানায় সে 6 মাসের জন্য জাপান চলে যাবে একটা বিশেষ ট্রেনিং এর জন্য। তবে তার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল না বা প্ল্যানও ছিল না, কিন্তু নায়িকা দেখে বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে খুবই অখুশি। তো তখন নায়ক বলতে শুরু করে সে শুরু থেকেই নায়িকাকে ভালোবাসতো, আর সেদিন সে নেশার ঘরে নায়িকার বাড়িতে যায়নি, সে জেনে শুনেই ড্রাইভারকে বলে নায়িকার বাড়িতে গিয়েছিল যাতে করে
করে নেশাগ্রস্ত সেজে নায়িকাকে তার ভিতরের ফিলিংস জানাতে পারে। আর এছাড়াও নায়িকা যেদিন নেশাগ্রস্ত হয়ে তার ছবি ধরেছিল এবং বলেছিল ও শুধুমাত্র আমার, সেদিনও আর অনেক ভালো লেগেছিল এবং সেদিনের দিনটি মনে রাখার জন্য সে একটা ছবিও তুলে রেখেছে। আর তখন চ্যান নামের সেই ছেলেটি বলে, তোমরা স্বাভাবিক একটা ভালোবাসাকে অনেক কঠিন একটা ব্যাপার করে দিয়েছো, তোমরা তো একে অপরকে পছন্দ করোই, তাহলে মাঝে এত দূরত্ব রাখছো কেন? তখন বস বা নায়ক বলে, আমাদের আসলে আলাদা হওয়া লেখাই ছিল। তো পরের দিন বস অ্যানাকে বিদায় বলে জাপান চলে যেতে থাকে। আর এই সবকিছু কিন্তু নায়িকা দূর থেকে দেখছিল। তো নায়িকা থামেও না কিংবা কিছু বলেও না, নিজের ফিলিংস নিজের মধ্যেই রাখে, তবে সে কান্না করছিল। তো সেদিন রাতে নায়িকা একাই বাড়ি যায়, কারণ প্রতিদিন যে তাকে পৌঁছে দিত সে এখন আর নেই। কিন্তু সাইকেল দিয়ে আসার সময় সে একটা জিনিস লক্ষ্য করে, তার সাইকেলের ঝুড়িটি আগে ভাঙা ছিল কিন্তু আজ সেটি ঠিক আছে। আর তখন নায়িকা মনে মনে ভাবে তার বস বা নায়ক কত ভালো ছিল, তার কত ছোটখাটো ব্যাপারগুলো লক্ষ্য রাখতো। তো এরপর ঘরে এসে নায়িকা তার মাকে সামলায়, আর তার মা ঘর সব অগোছালো করে রেখেছিল। তো এইভাবে 6 মাস কেটে যায়। আর এদিকে নায়িকাও ব্যালেন্সড ভাবে তার ঘর আর ক্যাফে সামনে নিয়েছিল। আর তখনই ক্যাফেতে এনা আসে। আর তখন চ্যান বলে, 6 মাস তো হয়ে গেল কিন্তু বসের তো কোনো খবর নেই। তখন এনা বলে, আর জাপানের কাজ শেষ হয়ে গিয়েছে, ও এখন কোরিয়াতেই আছে, কিন্তু ওর নাকি কোনো কাজ আছে, ও হয়তো শীঘ্রই এখানে আসছে না। মানে বস কোরিয়াতে 2-1 দিন আগে আসছে কিন্তু এখানে আসছে না ইচ্ছা করে। তো এই কথা শুনে নায়িকা বুঝতে পারে যে বস হয়তো তার জন্যই ক্যাফেতে আসছে না, কারণ ক্যাফেতে আসলেই তাকে দেখতে হবে। আর নায়িকা তাকে বলেছিল তাকে সহ্য করতে পারছে না। আর এসব কথা নায়িকা তার বাড়িতে এসে ভাবছিল। আর তখনই সে নায়কের সেই ছবিটা যেটা সে গাড়ি থেকে নিয়েছিল সেটার নিচে আরেকটা ছবি দেখতে পায়, যেটা ছিল তার ছবি। আর এটা দেখে নায়িকা আরো ইমোশনাল হয়ে যায়। কিন্তু এতে করে আরো কি হয়, নায়িকা নায়কে আরো বেশি ভালো না বেশে বা নায়কের কাছে গিয়ে না বলে উল্টো আরো চ্যানের কাছে তার রেজিগনেশন লেটার দেয়, মানে চাকরি আর করবে না ওই ক্যাফেতে। কিন্তু চ্যান সেটা নেয় না। আর তারপর সে ওই লেটারটি বসের বাড়ির দরজায় রেখে ফেরত আসে। আর তখন নায়িকা শুরু থেকে আজ পর্যন্ত তার বসের সাথে কাটানোর সকল সময় মনে করতে থাকে। এর মধ্যে বকা দেওয়া থেকে শুরু করে ভালোবাসা, রাগ হওয়া সবই রয়েছে। আর নায়িকা ফেরত যাওয়ার সময় কিন্তু তার বস ভেতর থেকে জানলা দিয়ে তাকে দেখছিল। আর বস এখানে এসেছে এটা কিন্তু কেউ এখনো জানে না। যাই হোক, পরের দিন নায়িকা নতুন কাজের জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তায় এসে সে ওই বইটি আবারও পায়। আর সেটা খুলতেই সে এমন একটা কিছু দেখতে পায় যার কারণে সে দ্রুত বসের কাছে আসতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই এটা কিন্তু আসল বই নয়। মানে হয়েছে কি, নায়িকা তার বন্ধুদের গল্প করেছিল এরকম একটা বই রয়েছে, তার ডিসিশন গুলো ওই বইটা নিয়ে দেয়। তো এরপর অ্যানা মানে বসের বোন একটা বুদ্ধি বের করে, সে ওই রকম বইয়ের মতো আরেকটা বই প্রিন্ট করে বসকে দিয়ে। তো ওটার ভিতরে এমন কিছু লিখে দিয়েছিল যাতে নায়িকা বসকে ভালোবাসা শুরু করে। কারণ আমরা যেমন জানি নায়িকা কিন্তু শুধুমাত্র ওই বইয়ের কথাই বিশ্বাস করতো। তো যাই হোক, এরপর ওই বইয়ের কল্যাণে নায়িকা আর বস এক জায়গায় হয় এবং বস তাকে বাংলাদেশি স্টাইলে কোলে নেয়, মানে তারা এক হয়ে যায়। আর তারা দুজনে খুবই খুশি ছিল, কারণ তাদের মাঝে আর কোনো প্রবলেম ছিল না। আর নায়িকাকে এত খুশি দেখে নায়িকার মাও খুব হাসতে থাকে এবং তিনিও নিশ্চিন্ত হন যে তার মেয়ে সুখী হতে চলেছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো এখানে যে ব্যাপারটা লক্ষণীয়, এখানে বই বলতে কিন্তু শুধুমাত্র বই বোঝানো হয়নি। আমাদের লাইফে কিন্তু অনেক মানুষ থাকে যাদের আমরা প্রতি পদে পদে ডিসিশন নিতে জিজ্ঞেস করি এবং তারা যে ডিসিশনটা দেয় আমরা সেই হিসেবে আমাদের লাইফ স্পেন্ড করি। কিন্তু আপনার লাইফে বেঁচে থাকতে হলে কিন্তু আপনার মোস্ট অফ দ্য ডিসিশন আপনার নিজেরই নিতে হবে। বইটা জাস্ট একটা প্রতীকে ছিল, কোনো মানুষের উপর বা কোনো কিছুর উপর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কখনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হবেন না। যারা নিজের ডিসিশন নিজে নিতে পারে তারাই জীবনে লিডার হতে পারে এবং এগিয়ে যেতে পারে। আর যারা অন্যের ডিসিশনের উপর নির্ভরশীল তারা আসলে কোনো প্রেশার নিতে পারে না, কিছুই করতে পারে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।